সেনাবাহিনী কোনো দল বা পরিবারের সম্পদ নয়, সশস্ত্র বাহিনীর দরবারে প্রধানমন্ত্রী। বাহিনীকে আরও শক্তিশালী করার ঘোষণা, বিডিআর হত্যার বিচার নিশ্চিতের অঙ্গীকার। উত্থাপন না করা 16টি অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধী দল। অংশীজনের মত নিয়ে সংসদে তোলার চিন্তা সরকারের। 31 দফা থেকেও সরে গেছে বিএনপি, অভিযোগ জামায়াতের। হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও 10 শিশু, নতুন ভর্তি 1250। ঢাকাসহ 4 সিটিতে টিকাদান শুরু। 20 এপ্রিল থেকে সারা দেশে। ডেঙ্গু নিয়েও সচেতনতার আহ্বান মন্ত্রীর। বাজারে ভোজ্য তেলের সরবরাহ কমিয়েছে কিছু কোম্পানি, বললেন বাণিজ্য মন্ত্রী। জনগণকে স্বস্তি দিতে আপাতত দাম না বাড়ানোর সিদ্ধান্ত। মজুদ বিরোধী অভিযানে জরিমানা। এবং হরমুজ দিয়ে জাহাজ চলাচলে টোল দিতে হবে রিয়ালে। তেহরানের সিদ্ধান্তের পর প্রণালী অবরোধের ঘোষণা ট্রাম্পের। উপযুক্ত সময় ইরানকে ধ্বংসের হুমকি। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। পিলখানায় হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেয়া হয়েছিল। এরপরে 1.5 দশকের শাসনামলে নানাভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, পরিবার বা দলের সম্পদ নয় জানিয়ে তিনি বলেন, বাহিনীকে আরও শক্তিশালী করতে চায় সরকার। সরকার প্রধান আরও বলেন, জুলাই সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। রোববার সকালে ঢাকা সেনানিবাসের দরবার হলে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান সশস্ত্র বাহিনীর সদস্যরা। পরে সশস্ত্র বাহিনীর দরবারে সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সরকার প্রধান। এ সময় সেনাবাহিনীর আধুনিকায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন তিনি। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করা হবে বলেও জানান তিনি। 2009 সালে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ 1.5 দশকের শাসন শোষণের সময় দেশের সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টাও চালানো হয়। আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে হারিয়েছি, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। সশস্ত্র বাহিনী যদি শক্তিমান এবং ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশকে কেউ কখনো পরাভূত করতে পারবে না। সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, পরিবার বা দলের সম্পদ নয় উল্লেখ করে অভ্যুত্থানের সময় অন্তর্বর্তী সরকারের আমল ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণকে আশান্বিত করেছে। 2024 সালের 5ই আগস্ট পরবর্তী অস্থির সময়ে এবং দৃশ্যমান প্রশাসনিক অচলাবস্থাতেও সশস্ত্র বাহিনী অসাধারণ ভূমিকা পালন করেছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময়টিতে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে দেশের শিল্প অঞ্চল, নগর বন্দর এবং স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রেও সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল ইতিবাচক। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। রাষ্ট্র মেরামত প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। শুধুমাত্র আর্থসামাজিক কর্মসূচি নয়, রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপি সরকার জুলাই সনদ স্বাক্ষর করেছিল। যেভাবে সনদ স্বাক্ষর করা হয়েছে, বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। 1.5 কোটি প্রবাসীকে প্রবাসী কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুদ্ধ বিধ্বস্ত। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। সংসদে উত্থাপন না করা 16টি অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে রাজনীতি করছে বিরোধী দল। অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশ নিয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, কার্যকারিতা হারানো অধ্যাদেশগুলো যাচাই বাছাই এবং অংশীজনের মত নিয়ে সংসদে তোলা হবে।
অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৭টি বিল আকারে, ১৩টি সংশোধিত আকারে, ৭টি রহিত করে পাশ হলেও উপস্থাপন করা হয়নি ১৬টি। ফলে কার্যকারিতা হারিয়েছে উত্থাপন না করা অধ্যাদেশগুলো। বিচার বিভাগ মানবাধিকার ও দুর্নীতি বিরোধী সংস্কারের উদ্যোগগুলোকে আইনি বৈধতা না দেয়ায় সরকারের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। এ নিয়ে রাজনীতিতে শুরু হয় বিতর্ক। রোববার সচিবালয়ে ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে সংবাদ সম্মেলনে আসেন আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সহ উত্থাপন না করা ১৬টি অধ্যাদেশের বিষয়ে অধিকতর যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। অহেতুক বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান আইনমন্ত্রী। ১১৭টাকে আইনে পরিণত করেছি। এটা অধিকতর যাচাই বাছাই করার জন্য আমরা কমিটমেন্ট দিয়েছি পার্লামেন্টের মাধ্যমে গোটা জাতিকে। সংসদের কাছে আইনের মাধ্যমে যখন বিলটা উপস্থাপন করছি, ইট বিকামস অ্যান্ড ইট ইজ পাস্ট, এটা আইনে পরিণত হয়ে যাচ্ছে। রহিতকরণ বিল হলেও এটা কিন্তু আইনে পরিণত হয়ে যাচ্ছে। যারা বলছেন আমরা এটা করি না, এটা বাদ দিয়েছি, এটা তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুম প্রতিরোধ, মানবাধিকার কমিশন ও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে অংশীজনের সঙ্গে আলোচনা করে আরও ভালো আইন করা হবে। কিছু কিছু বিষয়ে কোনো অধ্যাদেশের বিষয়ে তাদের বক্তব্য ছিল, এগুলো স্টেক হোল্ডারদের সাথে আমরা ব্যাপক আলাপ আলোচনা করে এটাকে আরও এনরিচ করে আমরা পরবর্তী সেশনে নিয়ে আসতে চাই। কিন্তু বিরোধী দলের সদস্যরা এই জিনিসগুলোকে রাজনীতিকীকরণ করেছেন, আমরা যেটা করতে চাই না। অন্তর্বর্তী সরকারের গণহারে করা ১৩৩টি অধ্যাদেশের প্রয়োজনীয়তা নিয়ে আইন বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন দুই মন্ত্রী। অনেকবার নির্বাচিত সংসদ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিএনপি তাদের ৩১ দফা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মতবিনিময় সভায় গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে ফয়সালার ঘোষণা দেন ১১ দলীয় জোটের নেতারা। রক্তের সাথে বেঈমানি করেছে। রোববার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে শিরোনামে হয় মতবিনিময় সভা। এতে উপস্থিত হয়ে শহীদ পরিবারের সদস্যরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার শঙ্কা প্রকাশ করেন। মাজলুম দল হওয়া সত্ত্বেও বিএনপি ক্ষমতায় যাওয়ার পর শহীদের আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে গণরায়ের বিপক্ষে অবস্থান করবে এমন প্রত্যাশা আমাদের ছিল না। আমাদেরকে বাহিরে রাইখা তোমরা যা মনে চায় তাই করবো সংসদে, তা চলবে না। যদি সংসদে গণভোটের রায়ের মধ্যে দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না হয়, ফয়সালা রাজপথে হবে বলে হুঁশিয়ারি দেন ১১ দলীয় জোটের নেতারা। আপনারা বিরোধী দলের কবর খুঁড়বেন, আবার নিজেরা সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটবেন, তাহলে মনে রাখবেন ওই কবরের আপনাদের জায়গাটা হবে সবার আগে। রক্তে ভেজা এই ইতিহাস জুলাই সনদকে বিএনপি পার্লামেন্টে অস্বীকার করে সংবিধান সংস্কার পরিষদকে অস্বীকার করছে, গণভোটকে অস্বীকার করছে। সংসদকে যদি সরকার কুক্ষিগত করে দেয় তাহলে রাজপথে আসার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিচ্ছি। বিএনপি তাদের ৩১ দফা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। বিএনপি ওয়াদা দিয়েছিল ৩১ দফা সংস্কারের কথা বারবার বলে, এর প্রথম দফাই ছিল সংবিধান সংস্কার করবে তারা। এখন তারা তার বিপক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং তারা শুধু জাতির সাথে না, তাদের যে সংস্কারের দফা সেইটার সাথেও তারা কিন্তু বিশ্বাসঘাতকতা করছে। কেউ ফ্যাসিস্ট হওয়ার পায়তারা করলে রুখে দেওয়ার হুঁশিয়ারিও দেন জামায়াত আমির। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশের মধ্যে কার্যকারিতা হারিয়েছে ২০টি। বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও দুর্নীতি বিরোধী সংস্কারের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগের বৈধতা না থাকায় ক্ষুব্ধ বিরোধী দল। বিশেষজ্ঞদের মতে তড়িঘড়ি করে অনেক অধ্যাদেশ জারিতে সংকট তৈরি হয়েছে, তাই যাচাই বাছাই করেই এগুলো আইনে রূপান্তরের পথে হাঁটা উচিত। হাসান ওয়ালের প্রতিবেদন। সংসদ অধিবেশনের উদ্বোধনী দিনে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশ পর্যবেক্ষণে বিশেষ কমিটি গঠিত হয়। সরকার দলীয় সংসদ সদস্য জয়নাল আবদিনকে সভাপতি করে এতে সদস্য করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ ১৪ জন সংসদ সদস্যকে, যার ৩ জন বিরোধী দলের।
কয়েক দফা বৈঠক শেষে সংসদে সংক্রান্ত প্রস্তাবনা উত্থাপিত হয়, যাতে 98টি অধ্যাদেশ হুবহু 15টি সংশোধনী সহ উত্থাপনের সুপারিশ করা হয়। বাকি 20টির 4টি রহিতকরণ এবং 16টি এখনই বিল আকারে উত্থাপন না করার সুপারিশ করে বিশেষ কমিটি। বেশ কিছু পয়েন্টে নোট অফ ডিসেন্ট দেয় বিরোধী দলের সদস্যরা। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। পরে ধারাবাহিকভাবে সংসদে বিল আকারে উত্থাপিত হতে থাকে এসব অধ্যাদেশ। সংসদ অধিবেশন বসার 30 দিনের মধ্যে আইনে রূপান্তরের বাধ্যবাধকতায় দিনে 2 বেলা করে অধিবেশন বসতে শুরু করে। সবশেষ শুক্রবারও বসে অধিবেশন। এতে 117টি অধ্যাদেশ 91টি বিলে পাশ হয়। ফলে 4টি রহিতকরণ বিল এবং 16টি উত্থাপিত না হয় মোট 20টি অধ্যাদেশ কার্যকারিতা হারায়। বিল উত্থাপনকে ঘিরে তীব্র বিরোধিতা এবং 2 দফা ওয়াকআউট করে বিরোধী দল। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক কাজী মাহবুবুর রহমানের মতে শেষ মুহূর্তে তড়িঘড়ি করে অনেক অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার, যাতে তৈরি হচ্ছে সংকট। অন্তর্বর্তী সরকারের সকল অধ্যাদেশ বাস্তবায়ন করার জন্য কমিটমেন্ট দিয়ে দেওয়ার কোনো দল ক্ষমতা আসে নাই। অন্তর্বর্তী সরকার তার মেয়াদের অল্প কয়েকদিন আগে সে মানবাধিকার কমিশন তৈরি করে গেছে। এটা তো সে না করলেও তখন পারতো, নির্বাচিত সরকার হাতে রেখে দিতে পারতো। অল্প সময়ের ব্যবধানে বারবার সংসদ ওয়াকআউটকে ইতিবাচক মনে করেন না এই রাজনৈতিক বিশ্লেষক। পার্লামেন্ট থেকে যে কোনো একটা ইস্যুতেই ওয়াকআউট করে ফেলা, এটা এত তাড়াতাড়ি খুব গুড ইমপ্রেশন দেয় না। বিরোধী দলের যে শুধু সংসদের কথায় প্রথমেই যে আলোচনা নিয়ে এটাকে একেবারে শেষ ধরে রাখতে হবে, তার কোনো মানে হয় না। এটা আমাদের দুঃখ। তবে সংসদে তর্ক বিতর্ক ইতিবাচক হিসেবে দেখছেন 2 বিশ্লেষকই। টেকসই সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় সংসদকে আরো কার্যকর করা তাগিদ তাদের। আমরা প্রথম দিনে আশা করেছিলাম, আপনিও বলেছিলেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আপনি অনেক করেছেন। সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ জমার শেষ দিনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপচে পড়া ভিড়। যোগ্য, দক্ষ ও নিপীড়িতদের সংসদে পাঠানোর দাবি মনোনয়ন প্রত্যাশীদের। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রাজপথের পরীক্ষিত নেত্রীরাই পাবেন সংরক্ষিত আসনের মনোনয়ন। সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ জমার শেষ দিনে উৎসব মুখর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সাবেক ছাত্রনেত্রী থেকে ভিড় করেন প্রবীণরা। দলের মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রায় 1200 জন। বিগত সময়ে রাজপথে আন্দোলনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি হিসেবে কাজ করার অভিজ্ঞতাকে মূল্যায়ন করার তাগিদ মনোনয়ন প্রত্যাশীদের। কাজ করতে পারবে তাকেই মনোনয়ন দেওয়া উচিত। দলের যেন সুনাম অক্ষয় থাকে সেইটাই করা উচিত। চাঁপাইনবাবগঞ্জ জেলায় যে 3 আসন সেটা জামাতের আন্ডারে চলে গেছে। আমাকে যদি দেওয়া হয় এমপি সিট, আমি জেলা থেকে, ওয়ার্ড থেকে, ধরেন ইউনিয়ন থেকে পুনরুদ্ধার কাজ করব। আমাদের যোগ্য অনুযায়ী আমরা নমিনেশনপত্র জমা দিলাম। আসলে এটা নির্ধারণ করবে মাননীয় চেয়ারম্যান। গুম, খুন সহ নিপীড়িত পরিবারের সদস্যদের দিকেও দলের মনোযোগ চান মনোনয়ন সংগ্রহকারীরা। ত্যাগী পরিবার যারা আছে তাদেরকে দল অবশ্যই মূল্যায়ন করবে। আগামী দিনের যে সংসদ হবে নারী আসনের, আমি চাই নবীন প্রবীণ মিলে যেন সুন্দর একটি সংসদ হয়। সকল সম্প্রদায়ের নারীদের ভাগ্য উন্নয়নে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করে আমার প্রতিশ্রুতি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, জমা পড়া মনোনয়নপত্র উঠবে স্থায়ী কমিটির সভায়। বাছাইয়ে মূল্যায়ন করা হবে ত্যাগী ও যোগ্যদের। বিগত আন্দোলনে তার ভূমিকা, তার অবদান, পাশাপাশি পার্লামেন্টে কথা বলার জন্য তার যে উপযুক্ত দক্ষতা, যোগ্যতা, শিক্ষা, সবকিছুই বিবেচনা করবে দল। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত 50টি নারী আসনে ভোট হবে আগামী 12 মে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও 10 শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 1200-র বেশি রোগী। প্রাদুর্ভাব মোকাবিলায় ঢাকাসহ 4 সিটিতে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। টিকাদান সম্পন্ন হলে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, ডেঙ্গুর বিরুদ্ধেও কাজ করছে সরকার। দেশজুড়ে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন। ঢাকার 2 সিটি কর্পোরেশনে টিকাদান কর্মসূচি উদ্বোধনীতে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রশাসক সহ ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা।
তীব্র রোদ ও দাবদাহ উপেক্ষা করে রোববার সকাল থেকেই টিকাদান কেন্দ্রগুলোতে সন্তানদের নিয়ে আসেন অভিভাবকরা। জটিল আকার ধারণ করছে, তাই তার থেকে সুরক্ষার জন্য আসলাম। ভালোই লাগতেছে, বাচ্চাদের টিকা দেওয়াতে অনেক উপকার হবে। দক্ষিণ সিটি কর্পোরেশনে টিকাদান কার্যক্রম উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকাদান সম্পূর্ণ করা গেলে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসবে। From 6 months to 59 months, 1 month below 5 years, এই গ্রুপটাকে যদি আমরা টিকাদান কর্মসূচির আওতায় আনতে পারি, তাহলে আমরা মিজেলসের আত্মঘাতী হামলা থেকে বা রূপ থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারব। এদিকে নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করার কথা জানিয়েছেন ঢাকার 2 সিটির প্রশাসক। জনগণকে সাথে নিয়ে আজকে এই সরকার এগিয়ে যাচ্ছে। আগামীতেও যে কোনো সমস্যা আসবে আমরা সবাই মোকাবেলা করব। শুধু স্বাস্থ্যসেবা নয়, এর বাইরে অনেক কিছু আছে। পরিষ্কার পরিচ্ছন্ন, মশা ব্যবস্থাপনা, নাগরিক অধিকার, তাদেরকে আরো সহজ করে দেওয়ার জন্য তাদের পাশে থেকে মনে হয় কিছু কাজ করলে আপনার জন্য ভালো হবে, আমার দল উপকৃত হবে। ঢাকা ছাড়াও বরিশাল ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনে টিকা কার্যক্রম চলবে 11 মে পর্যন্ত। সারা দেশে টিকাদান শুরু হবে 20 এপ্রিল। ঢাকার 2 সিটিতে টিকা পাবে 6 মাস থেকে 5 বছর বয়সী প্রায় 12,20,000 শিশু। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। বাজারে ভোজ্য তেলের সরবরাহ কমিয়েছে কিছু কোম্পানি। ব্যবসায়ীরা প্রস্তাব দিলেও জনগণকে স্বস্তি দিতে ভোজ্য তেলের দাম বাড়াচ্ছে না সরকার। সচিবালয়ে আমদানিকারক ও পরিবেশক কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক শেষে একথা জানান বাণিজ্যমন্ত্রী। হঠাৎ সারা দেশে ভোজ্য তেলের সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। দোকানে দোকানে ঘুরে তেল কিনতে হচ্ছে ভোক্তাদের। কোথাও কোথাও তেলের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে রোববার দুপুরে সচিবালয়ে ভোজ্য তেল উৎপাদক ও পরিবেশক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী। প্রায় 2 ঘন্টার বৈঠকে ভোজ্য তেল আমদানি, বাজারে সরবরাহ পরিস্থিতি এবং দাম বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বৈঠকের বিরতিতে বাণিজ্যমন্ত্রী জানান, বাজারে কিছু কিছু ব্র্যান্ডের তেল কম সরবরাহের সত্যতা মিলেছে। শান্তিনগর এবং কারণ বাজারে গিয়েছিলাম, সেখানে অনেক দোকানদার আমাকে অভিযোগ করেছেন যে রূপচাঁদা এবং তীর এই 2টা ব্র্যান্ডের কমতি। এ সময় ব্যবসায়ীদের বোতলজাত তেল লিটারে 12 টাকা দাম বাড়ানোর প্রস্তাবের বিপরীতে সরকারের সিদ্ধান্ত জানতে চাওয়া হয় বাণিজ্যমন্ত্রীর কাছে। মন্ত্রী জানান, জনগণের কথা চিন্তা করে ভোজ্য তেল সহ কোনো পণ্যেরই দাম বাড়ানো হচ্ছে না। যেহেতু ভোজ্য তেল একটা সংবেদনশীল পণ্য, কোনো কারণে এটার বাজারে একটু কমতি হলে আপনারা মনক্ষুণ্ণ হন, ক্রেতারা নাখুশ হন। আমাদের প্রথম প্রায়োরিটি, অগ্রাধিকার হচ্ছে দেশে কোনো দ্রব্যের মূল্য যাতে না বাড়ে, তো সেটিকে লক্ষ্য হিসাবে নিয়েই আমরা পদক্ষেপ নিব। সরকার নির্ধারিত দর অনুযায়ী বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম 195 টাকা আর 5 লিটারের বোতলজাত তেলের দাম 955 টাকা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভোজ্য তেলের অবৈধ মজুত ঠেকাতে জেলায় জেলায় চলছে যৌথ বাহিনীর অভিযান। কিশোরগঞ্জ, বরিশাল ও মৌলভীবাজারে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জ্বালানি তেল নিয়ে তেলেস্মাতির মধ্যেই ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা। মজুত করে বাজারে সংকট তৈরির মাধ্যমে দাম বাড়ানোর পায়তারা। দেশের বেশ কয়েকটি জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিলল সত্যতা। রোববার দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জে ভোজ্য তেল মজুত বিরোধী অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে যৌথ বাহিনীর সদস্যরা বাজারের বিভিন্ন দোকানে অবৈধভাবে তেল মজুত করা আছে কিনা তা তল্লাশি করে দেখেন। এ সময় ভোজ্য তেল মজুতের অপরাধে এক ব্যবসায়ীকে 30,000 টাকা জরিমানা করা হয়। একটি দোকানে ভোজ্য তেল 1 মাসের ঊর্ধ্বে ভোজ্য তেল অবৈধভাবে মজুত করে রাখার প্রমাণ পাওয়া যায় এবং তাকে 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভোজ্য তেল, জ্বালানি তেল ও সিলিন্ডার গ্যাসের সংকট মোকাবিলায় বরিশালে যৌথ অভিযান চালিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনী। এ সময় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ভোজ্য তেল বিক্রি ও রসিদ না থাকায় 3টি প্রতিষ্ঠানকে 20,000 টাকা জরিমানা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি জব্দ করা হয় 20টি সিলিন্ডার গ্যাস। কিছু অসাধু ব্যবসায়ী যারা ভোজ্য তেলেরও একটা কৃত্রিম ক্রাইসিস তৈরির
চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তো বেসিক্যালি এই জিনিসটা যাতে না হয় এজন্য আমরা গ্রাহক পর্যায়েও কথা বলেছি এবং যারা মজুতদার আছেন তাদের সাথে আমরা রেগুলার সমন্বয় করছি। মৌলভীবাজারের বিসিক শিল্পনগরীতে ভোজ্য তেল ফ্যাক্টরি লক্ষ্মী এডিবল প্রোডাক্ট লিমিটেডের ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় ভোজ্য তেল মজুদের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা করা হয়। চন্দ্র বিশ্বাস, পবি, সময় সংবাদ। পহেলা বৈশাখে 11টি উপজেলার 20,671 জনকে দেয়া হবে কৃষক কার্ড। টাঙ্গাইল থেকে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষিমন্ত্রী জানান, কার্ডের আওতায় ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সহজ শর্তে ঋণসহ 10 ধরনের সুবিধা মিলবে। কৃষক কার্ড বিতরণ কর্মসূচি শতভাগ রাজনীতিমুক্ত রাখার প্রতিশ্রুতিও দেন মন্ত্রী। ফ্যামিলি কার্ড ও খাল খননের পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের নানা সুবিধা দিতে কৃষক কার্ড চালু করতে যাচ্ছে সরকার। পহেলা বৈশাখ টাঙ্গাইল থেকে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী জানান, কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ সহ 10 ধরনের সুবিধা পাবেন কৃষকরা। ন্যায্য মূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি, ন্যায্য মূল্যে সেচ সুবিধা প্রাপ্তি, সহজ শর্তে কৃষি ঋণ প্রাপ্তি, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি প্রাপ্তি, সরকারি ভর্তুকি ও প্রণোদনা প্রাপ্তি, ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা প্রাপ্তি। প্রাক পাইলটিং পর্যায়ে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদেরকে কার্ডের মাধ্যমে সরাসরি বছরে 2500 টাকা করে নগদ সুবিধা দেবে সরকার। প্রাক পাইলটিং পর্যায়ে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকগণকে কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি 2500 টাকা হারে বার্ষিক নগদ সুবিধা প্রদান করা হবে। উক্ত কার্ডের মাধ্যমে কৃষকগণ প্রণোদনা ও সেবা গ্রহণ করবে, সার, বীজ, মৎস্য, প্রাণী ও খাদ্য সহ বিভিন্ন কৃষি উপকরণ ক্রয় করতে পারবে। প্রাক পাইলটিং কার্যক্রমে 8 কোটি 38 লাখ টাকা খরচ হবে জানিয়ে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, কর্মপরিকল্পনা বাস্তবায়নে আগামী বাজেটে থাকছে বরাদ্দ। আমাদের লক্ষ্য 2 কোটি 27 লক্ষ কৃষক আছে, তাদের সবাই পাবেন। ন্যায্য মূল্যে যেমন কৃষককে পেতে হবে, ন্যায্য মূল্যে তেমনি ভোক্তাকে পেতে হবে। তার মানে যাতে করে আপনার মধ্যস্থতাকারীদেরকে কমানো যায়, সেটার কমানোর অন্যতম পদ্ধতি হচ্ছে ডিজিটাইজেশন করা। উদ্বোধনের দিন টাঙ্গাইল সহ 11টি উপজেলার 20,671 জন কৃষকের কাছে তুলে দেওয়া হবে কৃষক কার্ড, যা 4 বছরে পৌঁছে যাবে সারা দেশের কৃষকের কাছে। ধরনের কৃষক। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। সিন্ডিকেট ভেঙে অল্প খরচে কর্মী পাঠাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বলেন, অবৈধ শ্রমিকদের বৈধ করার বিষয়েও ইতিবাচক সাড়া মিলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ার সফরে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি। নানা অনিয়ম আর রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের কারণে 2018 সালে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। তবে দায়িত্ব নেওয়ার পর বন্ধ দুয়ার খোলার উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। গেল সপ্তাহে মালয়েশিয়া সফর করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। এ নিয়ে রোববার সচিবালয়ে ব্রিফিংয়ে মাহদি আমিন জানান, শীঘ্রই উন্মুক্ত হবে মালয়েশিয়ার শ্রমবাজার। আমরা মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী দাতু সেরি আনোয়ার ইব্রাহিমের সাথে কথা বলেছি। তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে বাংলাদেশের অবস্থান শুনেছেন এবং সেখানে ওনাদের আন্তঃমন্ত্রণালয়ের অনেক প্রতিনিধি ছিলেন। আমরা সেখানে বাংলাদেশের শ্রম বাজার উন্মুক্ত করবার জন্য ওনার সহযোগিতা চেয়েছি। তিনি নির্দেশনা দিয়েছেন যত দ্রুত সম্ভব বাংলাদেশে যেন বিদেশে, বিশেষত মালয়েশিয়ার জনশক্তি রপ্তানিকে সহজতর করে আবার পুনরায় চালু করা সম্ভব হয়। স্বল্প ব্যয়ে ও স্বচ্ছ প্রক্রিয়ায় মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে দুই দেশ একমত হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। কিভাবে আমরা বিদেশে যাওয়ার প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ করতে পারি, বিশেষত মালয়েশিয়ায় যারা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য অভিবাসন ব্যয় কমিয়ে আনতে পারি। অবৈধ শ্রমিকদের বৈধ করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মাহদি আমিন। যারা এই মুহূর্তে মালয়েশিয়ায় রয়েছেন সেই বাংলাদেশি শ্রমিকদের জীবনমান কীভাবে আরও উন্নত করা যায়, ওনাদের সুযোগ সুবিধা কীভাবে বাড়ানো যায়, যাদের ডকুমেন্টেশন সমস্যা রয়েছে ওনাদেরকে কীভাবে লিগালাইজ করানো যায়, এবং এই বিষয়ে আমরা আমাদের দেশের অবস্থান তুলে ধরেছি। আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার। এক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। ইমরুল আহসান, সময় সংবাদ, ঢাকা।
এবছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে 17 এপ্রিল রাতে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী জানান, 2-1 দিনের মধ্যে হজ ক্যাম্প পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে ফ্লাইটের শিডিউল বিপর্যয় হবে না বলেও প্রত্যাশা মন্ত্রীর। এবছর বাংলাদেশ থেকে হজ পালনে সৌদি আরব যাবেন ৭৮,৫০০ জন। হাজিরা আল্লাহর মেহমান, ইনশাআল্লাহ আল্লাহ সব ব্যবস্থা করবে, কোনো জটিলতা হবে না ইনশাআল্লাহ বলে আছে। ফ্লাইটের কোনো জটিলতা হবে না। বিমান ভাড়া সামঞ্জস্য, বিমান ভাড়া অলরেডি বাড়িয়েছে যে আপনারা আসলে না, বিমান ভাড়া বাড়ে নাই, বিমান ভাড়া কিছু কমেছে হাজিদের জন্য। হ্যাঁ, হাজিদের জন্য কমেছে। ফ্লাইট কবে থেকে শুরু হচ্ছে? ফ্লাইট 17 তারিখে রাত্রে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবে। কারাগার থেকে মুক্ত হলেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। রোববার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে দুপুরে ঢাকার সিএমএম আদালতে তার জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক। গত 6 এপ্রিল মধ্যরাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ডিবি। পরে 7 এপ্রিল জুলাই আন্দোলনে লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় তাকে আদালতে হাজির করা হয়। শুনানিতে রিমান্ড আবেদন নাকচ করে ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে জেল হাজতে পাঠান আদালত। সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ব্যারিস্টার শফিক আহমেদ 2009 থেকে 2014 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী ছিলেন। এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। গণভোটের রায় কার্যকর করা ও জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুতে রাজপথে নেমেছে জামায়াত, এনসিপি সহ 11 দল। রোববার দেশের বিভিন্ন বিভাগ ও জেলা শহরে বিক্ষোভ সমাবেশ করে জোটটি। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান নেতাকর্মীরা। দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। গণভোটের রায় কার্যকর করা ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বাকযুদ্ধে উত্তাল জাতীয় সংসদ। এবার তা গড়ালো রাজপথে। আন্দোলনে নামলো জামায়াত, এনসিপি সহ 11 দল। দেশের বিভিন্ন বিভাগ ও জেলা শহরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে জোটটি। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান নেতাকর্মীরা। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই দেশে প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেন তারা। 70% মানুষের যে গণ আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জাতির সঙ্গে এত তাড়াতাড়ি তারা যে প্রতারিত করবে, এটা জাতি মাথায় রাখে নাই। বাংলাদেশের মানুষ আশা করেছিল একটি উন্নত, আধুনিক এবং সমৃদ্ধ ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। জুলাই সনদ বাস্তবায়ন না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন 11 দলীয় জোটের নেতারা। জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছেন, আর জুলাই সনদকে অবজ্ঞা করা হচ্ছে। ভালো মানুষের মতো 69% দেশের জনগণের রায় মেনে নিয়ে জুলাই সনদকে কার্যকর করেন। জনগণের যে কোনো ন্যায্য দাবি আদায়ে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন 11 দলের নেতারা। মিরন আহমেদ, সময় সংবাদ। জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন যেন নিয়মে পরিণত হয়েছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও কাঙ্ক্ষিত জ্বালানি তেল না পাওয়ার অভিযোগ চালকদের। এর মধ্যে রাজধানীতে সার্ভার জটিলতায় শুরুর দিনই বন্ধ হয়ে গেছে ফুয়েল পাস অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম। ঢাকার বাইরেও পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ লাইনে বেড়েছে গ্রাহক ভোগান্তি। রাজধানীতে জ্বালানি তেলের জন্য দীর্ঘ অপেক্ষা এখন যেন নিত্যদিনের চিত্র। কারো অপেক্ষা রাত থেকে, আবার কারো অপেক্ষা 8 থেকে 10 ঘন্টা। এখন যদি তেল পাই তাই তো ভালো, আর যদি তেল না পাই তাহলে মনে করেন যে আপনার সারা যে জায়গায় যে কষ্ট করলাম এই কষ্টটাই আপনার বৃথা যাবে আর কি। সরকার তো বলতে আছে আমরা আশাতে আছে। এদিকে শুরুর দিনই বন্ধ হয়ে গেছে জ্বালানি তেল সরবরাহে কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস অ্যাপে তেল দেওয়ার কার্যক্রম। এজন্য সার্ভার জটিলতাকে সামনে আনছে কর্তৃপক্ষ। দেখলাম যে ফুয়েল পাস ছাড়াই সবাই তেল রিফিল করছে আর 10টা করে তেল দিচ্ছে, সাধারণের জন্য 5টা, ফুয়েল পাসের জন্য 10টা। এটা তো আমরা পাচ্ছি না।
খুলনা নগরের বিভিন্ন পাম্পে সীমিত পরিসরে পেট্রোল, ডিজেল ও অকটেন দেয়া হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ফিলিং স্টেশনে মোতায়েন করা হয় পুলিশ। 3-4 পাম্প ঘুরে এসে একটা দাঁড়াচ্ছি তো 2-3 ঘন্টার বেশি দাঁড়ায় থাকা লাগতেছে। রাজশাহীতে ফুয়েল ম্যানেজমেন্ট নামের মোবাইল অ্যাপের মাধ্যমে শুরু হয়েছে জ্বালানি তেল বিক্রির কার্যক্রম। নতুন এই ব্যবস্থায় ফুয়েল পাম্পের দায়িত্বপ্রাপ্তরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি সরবরাহ করেন। এই অ্যাপের মাধ্যমে এই রাজশাহীর মহানগর এবং প্রতিটি উপজেলা সমস্ত রাজশাহীকে যত যানবাহন রয়েছে রেজিস্ট্রেশন আমরা আওতায় নিয়ে আসবো। জামালপুরে জ্বালানি তেলের জন্য পাম্পগুলোতে মোটরসাইকেল, ট্রাক, বাস, পিকআপ ভ্যানের দীর্ঘ লাইন দেখা যায়। হাতে 3টার সময় আমি আসলে লাইনে দাঁড়াইছি, এখন পর্যন্ত তেল পাই নাই। বন্ধের দিন আসছি, তারপরও ভোগান্তির কোনো শেষ নেই। ঠাকুরগাঁওয়ে দীর্ঘ অপেক্ষার পরও চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন চালকরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা থেকে রেজলিউশন না এলে আরও অবনতির দিকে যাবে পরিস্থিতি, ক্ষতির মুখে পড়বে প্রত্যেক দেশ। এমন মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 3-4 মাসের জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। হরমুজ প্রণালীতে বাংলাদেশের কোনো জাহাজ আটকা পড়লে ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্র আলোচনা 21 ঘণ্টা পর শেষ হয়েছে সমঝোতা ছাড়া। যুদ্ধের কোনো পক্ষ না হয়েও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে বাড়ছে বাংলাদেশি নিহতের সংখ্যা। বিশ্বের প্রতিটি দেশ ভুগছে জ্বালানি তেলের সংকটের শঙ্কায়। এমন বাস্তবতায় রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। দেশে জ্বালানির কোনো সংকট নেই জানিয়ে বলেন, 3-4 মাসের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রীর কোনো বিদেশ সফর এখনো নিশ্চিত হয়নি জানিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। কোনো তথ্য নাই, গুজবে কান দিবেন না। আগামী 3 থেকে 4 মাসের সোর্সিং যাতে আমাদের জ্বালানি তেল মজুদ থাকে সেই ব্যাপারে জ্বালানি মন্ত্রণালয় সেই লক্ষ্যে কাজ করছে। তিনি আরও জানান, হরমুজ প্রণালীতে বাংলাদেশের কোনো জাহাজ আটকা পড়লে ছেড়ে দেবে বলে আশ্বস্ত করেছে ইরান। মধ্যপ্রাচ্য সংকটে লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের সঙ্গে মিশনের দায়িত্বরতরাও ঝুঁকির মধ্যে রয়েছেন জানিয়ে শামা ওবায়দ বলেন, দেশটিতে সবশেষ নিহত নারীর মরদেহ ফেরত আনতে সময় লাগবে। ডেড বডিটা আমরা আনার চেষ্টা করছি, কিন্তু সময় লাগবে। অনেক জাহাজই ওখানে আটকা পড়ে আছে, বিভিন্ন দেশের জাহাজ ওখানে আছে। আলোচনা চলছে, আমরা চাই যে আলোচনাটা আরো বেগবান হোক এবং একটা রেজলিউশন এখান থেকে আসুক। যদি না আসে তাহলে তো আমি মনে করি যে অবস্থা আরও অবনতির দিকে যেতে পারে সারা পৃথিবীতেই। প্রত্যেকটা দেশই এখানে এফেক্টেড হবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সব রকমভাবে। তো সেটা তো আমরা কোনোভাবেই চাই না। এর আগে রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমাদান এবং রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি দলের প্রধান আলবার্তো ব্রোকেনক্রাক। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নতুন আইনের সংশোধনের মাধ্যমে এস আলমকে ব্যাংক খাতে ফেরানো হলে সব টাকা তুলে নেবে আমানতকারীরা, এমন হুঁশিয়ারি ইসলামী ব্যাংকগুলোর আমানতকারীদের। তাদের দাবি, এস আলমকে ফেরানোর দুরভিসন্ধি চলছে, যা অশনি সংকেত। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংক পরিচালনায় লুটপাটকারীদের ফেরার সুযোগ নেই। নতুন আইনের সংশোধনীতে পুরনো পরিচালকরা ফিরতে পারবেন ব্যাংকের পরিচালনায়, আর তাতে এস আলম আবারও ফিরছেন ব্যাংক খাতে, এমন আশঙ্কায় মানববন্ধন করেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। তারা বলেন, এস আলমকে ব্যাংক খাতে ফেরানো হলে সব টাকা তুলে নেবে আমানতকারীরা। বিগত সরকারের সময়ে অবৈধ নিয়োগ ও অবৈধ বিনিয়োগের মাধ্যমে সব ইসলামী ব্যাংককে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে এস আলম ও তার সহযোগীরা। ফলে এস আলমকে ব্যাংকে ফেরানো হলে ব্যাংক খাতের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন গ্রাহকরা। যখন ইসলামী ব্যাংক কষ্টে পড়েছে, গ্রাহকরাই ইসলামী ব্যাংকে রক্ষা করেছে। আগামী দিনেও ইসলামী ব্যাংকের পক্ষে গ্রাহকরা থাকবে। তাই আমরা বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করব, আপনারা ইসলামী ব্যাংক নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে মুখোশ উন্মোচন করে জাতির সামনে তাদের পরিচয় প্রকাশ করুন। এদিকে বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক রেজুলেশন আইনের নতুন সংশোধনীতে পুরনো পরিচালকরা ব্যাংকে ফিরতে পারলেও লুটপাটকারীদের পথ বন্ধ। এটা ওপেন, অথবা কোনো যদি ফরেন ইনভেস্টমেন্ট আসতে চায় এই ব্যাংকের জন্য, সেটা আসতে পারবে। অর্থাৎ পুরনো বলতে বুঝিয়েছে যেখানে যাদের নামে সব পরিচালকরা তো আর আসলে যে তাদের সমস্যা আছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তা না। এই ধরনের যারা পরিচালক আছে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তারাও চাইলে এটা এই অর্থের সংস্থান করতে পারে। এমন নিয়মে ব্যাংক খাত সংস্কার নিয়ে আইএমএফের শর্তের সাথে সাংঘর্ষিক হবে না উল্লেখ করে বিদেশে বিনিয়োগ ও স্বচ্ছতা, জবাবদিহিতা তৈরি হবে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক।
সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে 300 কোটি টাকার ক্রেডিট হোলসেলিং কর্মসূচি বৃদ্ধি করে 2000 কোটিতে উন্নীত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সপ্তাহব্যাপী এসএমই বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, এসএমই খাতের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনে বৈচিত্র্য তৈরি এবং আরও বেশি মানুষকে এ খাতে সম্পৃক্ত করা সম্ভব। এ লক্ষ্যে সরকার সহায়ক ভূমিকা পালন করবে এবং উদ্যোক্তাদের পাশে থাকবে। আগামী 18 এপ্রিল পর্যন্ত আয়োজিত এই মেলায় 150টিরও বেশি স্টলে উদ্যোক্তারা বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। প্রতিদিন সকাল থেকে রাত 7টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা। আগামী 20 এপ্রিল নিজ জেলা বগুড়া যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে বগুড়া জজ কোর্টের একটি কার্যক্রমে অংশ নেবেন এবং পরে গাবতলীর বাগবাড়ি গ্রামে পৈতৃক ভিটা পরিদর্শন করবেন সরকার প্রধান। এছাড়া জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। এদিন একটি খাল খনন কাজের উদ্বোধন করার কথা রয়েছে তার। দেখছেন প্রবাসের সময়, দেশের বাইরের খবর। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল দিতে হবে রিয়ালে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর এমন সিদ্ধান্ত জানালো ইরান। এদিকে হরমুজ অবরোধের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। উপযুক্ত সময় ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। ইসলামাবাদ সংলাপ ব্যর্থতার জন্য পাল্টাপাল্টি দোষারোপ করেছে দুপক্ষ। পাকিস্তানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের ব্যর্থ সংলাপের পর নীরবতা ভেঙে অবশেষে নিজের প্রতিক্রিয়া জানালেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে উপযুক্ত সময়ে ইরানকে ধ্বংসের হুমকি দিয়েছেন তিনি। বলেন, ওয়াশিংটন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। এমনকি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে অবরোধের ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের হুমকির আগে ইরানের ডেপুটি স্পিকার হাজি বাবি সাফ জানান, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরি ইরানের হাতেই থাকবে। প্রণালীতে জাহাজ চলাচলে এখন থেকে রিয়ালে টোল দিতে হবে বলেও জানান এই রাজনীতিবিদ। পাকিস্তানে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যদিও কূটনৈতিক প্রচেষ্টার জন্য দরজা খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি। এর আগে ইরানের সঙ্গে টানা 21 ঘন্টার উচ্চ পর্যায়ের আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় ইসলামাবাদ ছাড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। বিমানে ওঠার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হলেও শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। এদিকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় সহযোগিতা করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যর্থ সংলাপের পরই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোন আলাপ হয় পুতিনের। এ সময় একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় মস্কো মধ্যস্থতা করতে প্রস্তুত বলে জানান রুশ প্রেসিডেন্ট। রাহানুল রানা, সময় সংবাদ। ইতালির রাজধানী রোমে বাংলাদেশি মালিকানাধীন স্বর্ণের দোকানে আবারও ফিল্মি স্টাইলে চুরির চেষ্টা হয়েছে। পিওচ্ছা ভিত্তোরিও এলাকায় অবস্থিত দোকানটিতে একাধিকবার চুরির চেষ্টা চালানো হয়। এ ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ বাড়ছে এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। ইতালির রোমে এশিয়ান গোল্ড হাউস স্বর্ণের দোকানে আবারও চুরির চেষ্টা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে চোরের দল পাশের একটি দোকানের গোডাউনে ঢুকে দেয়াল ভেঙে মূল স্বর্ণের দোকানে প্রবেশের চেষ্টা করে, কিন্তু ভারী কংক্রিটের দেয়াল ভাঙতে সময় বেশি লাগায় তারা সফল হতে পারেনি। এর আগেও 2008 সালে দোকানটির ছাদ ভেঙে বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়। এরপর ম্যানহোল ব্যবহার করে নিচ থেকে দোকানে ঢোকার চেষ্টা করা হয়। সিসিটিভি ও অ্যালার্ম বেজে ওঠায় চুরি ব্যর্থ হয়। বারবার একই দোকান টার্গেট হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে। সর্বশেষ ঘটনার পর দোকান মালিক পুলিশি নিরাপত্তা ও তদন্তে ধীর গতির অভিযোগ তুলেছেন। দাবি করেন, বারবার চুরির চেষ্টা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অনেকেই আতঙ্কিত, কারণ এখানে আমরা দেখেছি বিগত দিনগুলিতেও এখানে যখনই আমাদের সবগুলিতে চুরি ডাকাতি হয় এবং মালামালের ক্ষতিগ্রস্ত আমরা হই, এগুলি এখন পর্যন্ত আমি একটাও পাইনি যে আমাদের মাল সামান আমরা ফেরত পেয়েছি অথবা চোরকে তারা আইনের আওতায় আনেছে। সম্প্রতি ইতালির বিভিন্ন শহরে বাংলাদেশি মালিকানাধীন টেলিফোন শপ, মানি এক্সচেঞ্জ এবং বাসা বাড়িতে নিয়মিত চুরির ঘটনা ঘটছে। স্থানীয় প্রবাসীরা বলছেন, নিরাপত্তাহীনতার কারণে ব্যবসা ও জীবনযাত্রা ঝুঁকির মধ্যে পড়েছে। সময় সংবাদ, ইতালি। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে এবার বড় ইস্যু হয়ে উঠেছে অনুপ্রবেশ বিতর্ক। বাংলাদেশ থেকে পালিয়ে শেখ হাসিনার ভারতে থাকা নিয়েও শুরু হয়েছে নতুন রাজনৈতিক তর্ক। বিজেপি ও তৃণমূল একে অপরকে ঘিরে তীব্র আক্রমণ চালাচ্ছে।
তৃণমূল এখন প্রশ্ন তুলছে, দিল্লিতে থাকা হাসিনা কি শরণার্থী নাকি অনুপ্রবেশকারী? অন্যদিকে বিজেপি তৃণমূলকে অনুপ্রবেশকারীদের পৃষ্ঠপোষক বলে আক্রমণ করছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ব্যবধান ছিল আমাদের 21-এ। গণঅভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ থেকে বিশেষ হেলিকপ্টারে ভারতে পালিয়ে আসেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রায় 20 মাস ধরে দিল্লিতে রয়েছেন তিনি। বিষয়টি এখন পশ্চিমবঙ্গের প্রচারে বড় রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এ নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, হাসিনার অবস্থান নিয়ে পরিষ্কার জবাব দিতে হবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমের এক প্রচার সভায় বলেন, শেখ হাসিনা কি শরণার্থী নাকি অনুপ্রবেশকারী এটা স্পষ্ট করতে হবে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে আপনি আশ্রয় দিয়ে দিল্লিতে বসিয়ে রেখেছেন প্রায় 20 মাস হলো। অগস্ট মাস 2024 সালে নিয়ে গেছেন। আজও সে দিল্লিতে আছে। সব থেকে বড় বাংলাদেশিকে আপনি দিল্লিতে আশ্রয় দিয়ে রেখেছেন। শেখ হাসিনার স্ট্যাটাস কি? শেখ হাসিনা কি অনুপ্রবেশকারী না শেখ হাসিনা শরণার্থী? যদিও রাজ্যের ভোটের প্রচারে এসে তৃণমূলের এই প্রশ্নের জবাব না দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূলকেই আক্রমণ করেন। বর্ধমানের কালনায় নির্বাচনী প্রচারে তিনি বলেন, তৃণমূলই অনুপ্রবেশকারীদের সমর্থন করে। जो भारत में घुसपैठ करके आया है उसको भारत से खदेड़ा जाएगा। আমি আরো একটা ঘোষণা দিতে এসেছি এখানে। অনুপ্রবেশকারীরা দ্রুত ব্যাগ গোছান। আপনাদের কিন্তু কাউকে ছাড়া হবে না, ধরা হবে। আর যারা তাদের থাকার জন্য কাগজপত্র তৈরি করে দিয়েছেন তাদেরও ধরা হবে, কেউ ছাড় পাবেন না। उन सबका भी हिसाब होगा। শুধু প্রধানমন্ত্রী নন, একইভাবে নির্বাচনী প্রচার চালান বিজেপির আরেক শীর্ষ নেতা অমিত শাহ। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত ব্যস্ত রয়েছেন প্রচারণায়। অনুপ্রবেশ ছাড়াও ভোটার তালিকা উন্নয়ন, দুর্নীতি ও বেকারত্ব নিয়েও চলছে তাদের বাকযুদ্ধ। ওরা কিচ্ছু করে না মিথ্যে কথা বলার ছাড়া। পশ্চিমবঙ্গে নির্বাচন হবে 2 দফায়। প্রথম দফায় 152টি আসনে ভোট হবে 23 এপ্রিল। দ্বিতীয় ও শেষ দফার ভোট হবে 29 এপ্রিল 142টি আসনে। ভোট গণনা হবে 4 মে। ইউ ইগনোর দ্য ডেমোক্রেটিক রাইটস অফ দ্য পিপল। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। পাচারকৃত অর্থ ও বিদেশি ঋণের দায়ভার থেকে মুক্তি পেতে জাতিসংঘ, বাংলাদেশের স্থায়ী মিশন, দূতাবাস ও নিউ ইয়র্ক কনসুলেট একযোগে কাজ করছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী। স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে আয়োজিত অনুষ্ঠানে কনসাল জেনারেল বলেন, বাংলাদেশের শক্তিশালী অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা চালু রয়েছে, যেখানে দেশ ও প্রবাসের প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর মূল্যায়িত হচ্ছে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকের রিপোর্টে বিস্তারিত। যথাযোগ্য মর্যাদায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে উদযাপিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এ উপলক্ষে শুক্রবার নিউ ইয়র্ক কনসুলেটে উপস্থিত হন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী ও নিউ ইয়র্কের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। যে পাচার হয়ে যাওয়া যে অর্থ বাংলাদেশে, সেই বিষয় কিংবা বৈদেশিক ঋণের যে দায়ভার, সেই দায়ভার থেকে মুক্তি অথবা এলডিসি গ্রাজুয়েশন হতে যাচ্ছে, আপনারা জানেন, সেগুলো যেন অব্যাহত থাকে, সেজন্য আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা, যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর মূল্যায়িত হবে, আমাদের টেকসই অগ্রগতি সমৃদ্ধির জন্য অপরিহার্য। অনুষ্ঠানে আমন্ত্রিত প্রবাসীরা বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। আমরা সবাই একত্রিত হয়েছি, খুব ভালো লাগছে। আমাদের স্বাধীনতা দিবস আমরা অর্জন করতে পারছি একটি গণতান্ত্রিক পরিবেশে, গণতান্ত্রিক সরকারের আমলে। নতুন বাংলাদেশ আগামীতে সুন্দরভাবে এগিয়ে যাবে। বাংলাদেশে অলরেডি পরিবর্তনের ছোঁয়া লেগেছে। আজকে চমৎকার আসতে পেরে সত্যি আমি খুব খুশি। অনুষ্ঠানে নিউ ইয়র্কের মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, রাজনীতিবিদ, গণমাধ্যম এবং শোবিজ তারকারা উপস্থিত ছিলেন। বাংলা গানকে মনে করে যে প্রোগ্রামগুলো করছে, এটা আমাদের বিশাল পাওয়া আমাদের শিল্পীদের জন্য। এটা একটা মিলন মেলা এবং আমরা দেশকে ভালোবাসি, দেশের গান গাইব। এ সময় নতুন সূর্য নামে একটি প্রামাণ্যচিত্র দেখানোর পর অনুষ্ঠিত হয় সঙ্গীত আয়োজন।
হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। দেখছেন প্রবাসের সময়। খেলার খবর। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে হলে কোনো প্রতিপক্ষকেই ছোট করে দেখা যাবে না। নিউজিল্যান্ড পূর্ণ শক্তির দল নিয়ে না এলেও সতর্ক থাকতে হবে বাংলাদেশকে। সাফল্য পেতে টপ অর্ডারের সাইফ শান্তদের আরও দায়িত্বশীল হতে হবে বলে মনে করেন মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে প্রিমিয়ার লিগের সূচি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও ক্লাবগুলোর চাহিদা অনুসারে আগামী মাসের শুরুর দিকে হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান নান্নু। সাইফ হাসান খুব অল্প সময়ের জন্যই জ্বলে উঠেছিলেন। এশিয়া কাপে ঝলক দেখালো, এরপর টি-20 কিংবা ওয়ানডেতে বড্ড মলিন এই ব্যাটার। পাকিস্তান সিরিজে 3 ম্যাচে করেছেন মাত্র 52 রান, ওপেনিংয়ে যা একেবারেই বেমানান। নিউজিল্যান্ড সিরিজেই হতে পারে শেষ সুযোগ। প্রধান নির্বাচকের কথায় সেটা আজ করতে পেরেছেন সাইফ নিজেও। তাই তো মিরপুরে একাই নিজেকে পরিণত করতে ব্যস্ত সাইফ। অভিজ্ঞতা, সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এগিয়ে থাকলেও সাইফের জন্য একাদশে সুযোগ মিলছে না সৌম্যের। আরেক টপ অর্ডার ব্যাটার শান্ত নেই রানের মধ্যে। শেষ 10 ওয়ানডেতে করেছেন 157 রান। নিউজিল্যান্ড সিরিজে সাফল্য পেতে এই পজিশনে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ নান্নুর। আমাদের এখানে দীর্ঘদিন ধরে আমরা ওপেনার প্লেয়ারটা নিয়ে সমস্যা হচ্ছিল এবং মিডল অর্ডারে এখন যেটা সমস্যা হচ্ছে, তো আমার মনে হয় একটা বা পুরা ফুলফিল একটা দল কিন্তু ওইভাবে রেডি হয় না। এটাকে কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে হয়। এখানে টিম ম্যানেজমেন্টে যারা আছে এখন এদেরও দায়িত্ব আছে, কোন জায়গায় লেকিংস আছে এগুলিকে কিন্তু ঠিক ভালো মতো কাজ করে কিন্তু খেলোয়াড়দেরকে তৈরি করা। তো এখানে সম্মিলিতভাবে প্রচেষ্টা করতে হবে। এই নিউজিল্যান্ড সিরিজের উপর নির্ভর করে বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপের ভবিষ্যৎ। মেগা আসরে সরাসরি খেলতে এই সিরিজ জিততেই হবে টাইগারদের। যদিও সেরা ক্রিকেটারদের অনেককে স্কোয়াডে রাখেনি কিউইরা, তারপরও টাইগারদের সতর্ক থাকতে হবে বলে মনে করেন নান্নু। নিউজিল্যান্ড যথেষ্ট ভালো দল এবং সব ফর্মেটেই কিন্তু একটা চ্যালেঞ্জ সবসময় যে কোনো দেশকেই দেয়। তো সেই হিসাবে নিউজিল্যান্ড সিরিজটা হালকাভাবে নেওয়াটা যাবে না, কারণ যেহেতু আমাদের হোম সোয়েলে খেলা, আমাদের পয়েন্টগুলি খুব দরকার আছে। এখানে হালকাভাবে চিন্তা ভাবনার কারণ ওরা অনেকগুলি খেলোয়াড় কিন্তু পরিবর্তন করে এসেছে। ওদের রেগুলার যে খেলোয়াড়রা আছে ওদেরকে অলমোস্ট বেশ কিছু পরিবর্তন করে এনেছে। এতে টাইমবাল বোর্ডে এসেই প্রিমিয়ার লিগ শুরু করতে ক্লাবগুলোর সঙ্গে ইতিবাচক বৈঠক করেছে, তবে এখনও সূচি চূড়ান্ত হয়নি। সুপার লিগ হওয়া না হওয়া নিয়ে আছে জটিলতা। দ্রুত সমাধানের আশ্বাস টুর্নামেন্ট কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নুর। মোটামুটি আমরা যেটা চিন্তা ভাবনা করছি যে এটা হয় এই মাসের শেষে বা আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করা। তো সব কিছুই আপনাদেরকে 100% আপডেট আগামীকালকে দেওয়া হবে। সোমবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করবেন টুর্নামেন্ট কমিটির প্রধান। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে আসন্ন 3 ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের নতুন মুখ উইকেট কিপার ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস জয়িদা। এর আগে তিনি জাতীয় দলের হয়ে 7টি টি-20 ম্যাচ খেলেছেন। এছাড়া ডানহাতি মিডল অর্ডার ব্যাটার শারমিন সুলতানা দলে ফিরেছেন 7 বছর পর। আগামী 17 এপ্রিল বাংলাদেশ পা রাখবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। রাজশাহীতে 2 দিনের অনুশীলন শেষে 20 এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 22 ও 25 এপ্রিল শেষ 2 ওয়ানডে খেলে 26 এপ্রিল সিলেট যাবে 2 দল। সেখানে 28 এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়।